রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ধানমন্ডির 32 নম্বরকে ঘিরে এবং ইউনূস প্রশাসনকে নিয়ে। ধানমন্ডির 32 নম্বরটা একবার তো ভেঙেই ফেলে দিয়েছে, তখন সেনা সদস্যরা সেখানে গিয়ে সেখান থেকে ফেরত চলে আসছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশ প্রশাসনও সেখানে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন সে ভাঙা ঘরটাকে কেন রক্ষা করতে গেলেন? পয়েন্ট এক, কারণ ওনাদের ভিতরে বুঝে গেছে যে যাই হয়েছে বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতিটা হওয়ার কথা ছিল না। সরকার পরিবর্তন হয়েছে, যারা আন্দোলন করেছে তারা সফল হয়েছে। এখন সামনে সুন্দর একটা নির্বাচন দিবে, প্রত্যেকে অংশগ্রহণ করবে। যেহেতু মূল সমস্যাটা ছিল নির্বাচন, প্রত্যেকে অংশগ্রহণ করবে। যে সরকার যে ভোট বেশি পাবে সে সরকার গঠন করবে, আর যে ভোট কম পাবে সে বিরোধী দলে থাকবে। সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে দেশ চলবে। ছাত্ররা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, ছাত্র নামক সমন্বয়কটা, তাই সেটা আর সম্ভব হয়নি। এখন 32 নম্বর গুড়িয়ে দেওয়া হবে। 32 নম্বর যেদিন গুড়িয়ে দেওয়া হবে সেদিন প্রথম যেদিন গুড়িয়ে দিতে গিয়েছিল সেদিন সর্বপ্রথম পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন যে 32 নম্বরে সেই 32 নম্বর যেখান থেকে পাকিস্তানকে আলাদা করা হয়েছিল। তিনি আরও সুন্দর সুন্দর করে বিবৃতি দিয়েছিলেন, যেটা বর্তমান আওয়ামী লীগ সেটা আমলে নিয়েছে। কারণ তাদের ইন্ধনেই এই 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু তারা এখানে অর্থায়ন করেছে বলছে আওয়ামী লীগ, ঘটনা সত্য, তাদের নির্দেশেই 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর পরে আসেন, এই 32 নম্বর গুড়িয়ে দেওয়াতে তারা ক্ষান্ত হয়নি। তারা 17 তারিখ আবার হাসিনার রায়ের দিন 32 নম্বর গুড়িয়ে দিতে গিয়েছিলেন। তখন সেনাবাহিনী এবং পুলিশ সেখানে তাদেরকে ধাওয়া করছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই দাওয়া পাল্টা অনেকক্ষণ যাবৎ চলছে, তারা নিজেরাই যুদ্ধ করছে। এর একমাত্র কারণ ডক্টর ইউনূস বুঝে গেছেন যে তার একটা গ্রামীণ স্থাপনা রয়েছে, বা সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টাওয়ার সহ নানান বিভিন্ন বিষয়াদি রয়েছে। এগুলোর মালিক কিছুদিন পর জনগণ হয়ে যাবে, আর যেগুলির মালিক জনগণ হতে পারবে না সেগুলি জনগণ জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তো সেগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য অলরেডি কয়েকটা জায়গায় ট্রেলার শুরু হয়ে গিয়েছে। সাধারণ জনগণ, দেশের নাগরিক, সেটাও বিক্ষুব্ধ জনতা তার উপর অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। তাকে অনেক আশা ভরসা করে এখানে এনে বসাইছে, কিন্তু আসলে তারা যে আশা নিয়ে বসাইছে সেখানে তারা সফলতা পাননি এবং ভালো কিছু দেখতে পাননি ওনার কাছ থেকে। তাই মনের রাগ হয়ে তারা কিছু জ্বালাই দিতেছে, কিছু নিজেরা মালিকানা দখল করে নেবে। ইউনূস প্রশাসন বা ইউনূস সাহেব সেটা বুঝতে পারছেন, তাই সেখানে ভাঙা 32 এখন গেছে পাহারা দেওয়ার জন্য। এটা আসলে জাতি অত্যন্ত হাস্যকর, জাতির কাছে সেটা হাস্য হাসা মানে ঠাট্টা, হাসি তামাশা এবং ঠাট্টার বিষয় হয়ে উঠেছে মানে সব মানুষ এখন সারা বাংলাদেশে বলা বলি শুরু করছে যে ভাঙা 32টাই এখন আবার ভাঙতে গেছে। আবার সেনাবাহিনীরা যখন সেটাকে পাহারা দেওয়ার কথা ছিল তখন না দিয়ে এখন ভাঙা জিনিস গেছে পাহারা দিতে। এটা থাকলেই এখন আর কি, না থাকলেই বা কি। তো আরেকটা বিষয় হচ্ছে তার গ্রামীণ স্থাপনাগুলি রক্ষা করার সামনে হয়তো পরিবর্তন আসবে, তার গ্রামীণ স্থাপনা নাও থাকতে পারে। সেই জন্য তার এখন এই মায়া কান্না 32 নম্বরের জন্য সেটা দেশের মানুষ বলা বলি করছে। সেই মানুষের কথাটাই আমি এখন আমার মুখ দিয়ে বলছি। আর দ্বিতীয়ত হলো, এই শেখ হাসিনার রায়ের দিন তড়িঘড়ি করে রায় দিল, সে রায়ের ভিতরে ফিকিটিং শুরু করে দিল। আর এই দিক দিয়ে কি হলো, বন্দর নগরীতে আমাদের যে কন্টেনার লোড আনলোডের যে বিষয়গুলো রয়েছে সেগুলি তুলে দিল বিদেশিদের কাছে। একটা কন্টেনার নামাতে আমাদের $96 দেয়, কিন্তু এখন আমরা যেটা লিজ দিয়ে দিলাম সেখান থেকে আমরা মাত্র $18 পাবো, আর বাকিটা ওরা শুধু কম্পিউটারের মাধ্যমে। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করে শুনুন, শুধু কম্পিউটারের মাধ্যমে কিছু অপারেটিং সিস্টেম করবে। এই সিস্টেমের কারণে বাকি ডলারগুলি তারা নিয়ে যাবে, শুধু মনিটরিং সিস্টেমের কারণে। এই মনিটরিং সিস্টেম আমাদের যদি দক্ষ জনবল না থাকে, আমরা সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। সেটা করলে আমাদের এই বিশাল ডলারগুলি বেঁচে যায়। আমরা প্রায় $100, $96 মানে $100 মতোই। তো সেখানে মাত্র $18 পাবো, আর বাকি এটা তারা কেটে নিয়ে যাবে। আর বিষয় হচ্ছে যে বর্তমান প্রশাসনে যারা আছেন তারা কিছুদিন আগে আমি বললাম, আমি ভিডিও বানিয়েছি যে কোনো ঘটনা সকল ঘটনা ঘটনা সকল ঘটনা এই ঘটনা। তো এখন দেখতে পেলাম ওখানে একটা বিষয় যে সেফ একদিক চাচ্ছে। তো কথাটা কিন্তু সঠিক। ভারতে বাংলাদেশের
ইউনূস সাহেবের নিরাপত্তা উপদেষ্টা গেছেন, তার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়েছেন জয়শঙ্কর। আরও কিছু বলে, আরও যে জিনিসগুলো বলেছেন তাকে, সেটা হচ্ছে যে যারা যারা ইয়ে চাচ্ছে, সেফ এক্সিট চাচ্ছে, তারা কে কোথায় যেতে চাচ্ছে, কে কোন কোন দেশে যেতে চাচ্ছে, কে কোথায় যেতে চাচ্ছে, সম্পূর্ণ তথ্য ভারতের হাতে রয়েছে। তারা রাষ্ট্রদূত হিসেবে যেতে চাচ্ছে। সরকার পরিবর্তনের পর তারা তো আর দেশে থাকবে না, তখন তারা চাচ্ছে প্রত্যেকে রাষ্ট্রদূত হিসেবে বানিয়ে দেওয়ার জন্য। তারা এক একজন এক এক রাষ্ট্র, কেউ দুবাইয়ের রাষ্ট্রদূত, কেউ ইউরোপের রাষ্ট্রদূত, কেউ পাকিস্তানে চলে যায়। রিজওয়ানা চৌধুরী চেয়েছে পাকিস্তান চলে যেতে, পাকিস্তানের রাষ্ট্রদূতের, বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে পাকিস্তান অবস্থান করবে। তো এইভাবে অনেকেই অনেক জায়গায় যেতে চেয়েছে, আরও কয়েকজন বাকি আছে এখনও, তারা ঠিক করে না তারা কোথায় যাবেন। তো এই তো সম্পূর্ণ ডিটেলসগুলি ভারতের হাতে চলে গেছে। আমরা সেটা জানতে পারলাম কিভাবে? ভারতে যখন এই কথাগুলি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে বলা হচ্ছে, খলিলুর রহমান সম্ভবত, ওনাকে ওনাকে প্রশ্ন করছেন যে এই কাজগুলি কেন করলেন, এখন যে আপনারা আসছেন আমাদের সহযোগিতা চাইতে, আপনারা এই কাজগুলো করছেন, সব কিছু শেষ করে দিয়ে এখন আমার কাছে আসছেন, এখন আপনাদের মিটিংয়ের বৈঠকে কী কী হয়েছে আমরা সব তথ্য বলি। ওনারা ওখান থেকে বসে সব বলে দিছে। তখন এই যে আমাদের যে উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন, তিনি মাথা নিচু করে চুপ করেছিলেন, তিনি কোনো প্রতিউত্তর করতে পারেননি, কারণ ওনার এই উত্তরগুলো, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নাই। তাহলে আমাদের হাতে সম্পূর্ণ তথ্য চলে এসেছেন, এবং সংবাদ মাধ্যমও সেগুলি আসছেন, এবং আওয়ামী পরিবারে যারা রয়েছেন তারা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই খবরগুলি জানেন। তো প্রিয় দেশবাসী, আসলে খুব শীঘ্রই একটা সুবাতাস বইবে, এবং ফাগুনের যেই হাওয়া সেটা গায়ে লাগতে শুরু করেছে। অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে আমেরিকা একটা চাল খেলার চেষ্টা করতেছে, এবং অনেকটা সফল হয়েছে। সেই জন্য আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য ওই যে শেখ মুজিবুর রহমান, এরপর তখন ইন্দিরা গান্ধী, ওনারা যে একটা চুক্তি করেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের সাথে রাশিয়ার, যে এরা এই ভারত, বাংলাদেশ, সোভিয়েত ইউনিয়ন, এরা যদি বন্ধুরাষ্ট্র হয়ে থাকবে, তারা যদি কখনো কোনো বিপদ দেখে একে অপরের পাশে এসে দাঁড়াবে। তারই প্রেক্ষিতে এখন আবার ভারত তাদেরকে তলব করেছে যে আমাদের তো বন্ধুত্ব, আমাদের তো এখন আবার সমস্যা হয়ে পড়েছে, তোমরা আসো। দেখো তখন ভারতের জয়শঙ্কর আজকে ইয়েতে গেছেন, রুশ, রাশিয়া, সেখানে তাদের পুতিনের সাথে বৈঠক করেছেন, এবং পুতিনেরও ডিসেম্বরে ভারত সফরের কথা রয়েছে। সব মিলিয়ে একটা যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ হচ্ছে, এবং এই যে এই যুদ্ধ জাহাজটি আনয়ন, সেটাও কিন্তু ওই যে আমেরিকা যাতে খুব দ্রুত চটজলদি এখানে না আসে, কূটনৈতিক একটা ইয়ে রয়েছে যে আমেরিকা এখানে একটা ঘাঁটি কাটতে পারে। বন্দরটা যেহেতু বিদেশিদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই বিদেশিদের মাধ্যমে আমেরিকা এখানে এসে উপস্থিত হতে পারে, সেই জন্য তাদেরকে বাধা প্রদান করার জন্য এখানে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রেপ্তার এড়িয়ে চলবেন। আওয়ামী লীগের জয় খুব নিশ্চিত, কারণ আপনারা শেখ হাসিনার ফাঁসির নিয়ে চিন্তা করবেন না। কারণ আমরা দেখেছি 1971 সালের যুদ্ধকাল চলাকালীন সময় শেখ মুজিবকে ফাঁসির মঞ্চ দেখানো হয়েছে, কারাগারের ভিতরে ফাঁসির মঞ্চ রেডি, কবরও করে ফেলছে কারাগারে, এবং তার ফাঁসিরও আদেশ হয়ে গেছে। সেখান থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, তিনি বাংলাদেশে আবার ফিরে এসেছেন, যদিও বাংলাদেশের ঘাতকরা তাকে হত্যা করেছে। শেখ হাসিনারও বিষয়ে এর বেশি কিছু হবে না। আপনারা ধৈর্য ধারণ করুন এবং সম্মিলিতভাবে আপনাদের প্রচেষ্টা চালান, কারণ উনি একজন সফল রাষ্ট্রনায়ক। ওনাকে বাঁচিয়ে রাখা, ওনাকে নিরাপত্তা দেওয়া আমাদের রাষ্ট্রের অধিকার, এবং আমাদের অধিকার আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা এই জন্যই যে আমরা দেখেছি লিবিয়ার প্রধানমন্ত্রী গাদ্দাফি, এরপর হচ্ছে যে কুয়েতের প্রেসিডেন্ট, যাকে কুয়েত না সরি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, এই যে মুসলিম বিশ্বের এদেরকে হত্যা করা হয়েছে আমেরিকার চাইলেই। শেখ হাসিনাও সে আমেরিকার চাইলেই পড়ছে, কারণ আমরা দেখতে পেলাম তিনি রাশিয়ার পক্ষে কথা বলছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে উচ্চস্বরে কথা বলছেন যে আমরা ফিলিস্তিনের পক্ষে। এই কথাগুলি তার কাল হয়ে দাঁড়িয়েছে, তারা এগুলি সহ্য করতে পারেনি। এরপরে পদ্মা সেতু তো একটা আছেই, তাদের মুখের উপর না করে দিয়ে নিজের অর্থায়নও করবে বলছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। সব মিলিয়ে আমাদেরকে শেখ হাসিনা রক্ষা করতে হবে, এটাই নিয়ম, এটাই দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, বাংলাদেশি ভাইদের, প্রত্যেক বাঙালিদের এই দায়িত্ব। কারণ আমাদের একজন শক্ত রাজনীতিবিদ দরকার, তিনি শেখ হাসিনা রয়েছেন, আর তাকে যতদিন হায়াত দান করুন, তিনি রাষ্ট্র পরিচালনা করুক, এতে আমাদের রাষ্ট্রের উপকার হবে বা ক্ষতি হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।